তুরস্ক শুধু প্রতিরক্ষা খাতেই এগিয়ে যাচ্ছে না, বরং একই সঙ্গে বৈশ্বিক যোগাযোগ কেন্দ্রেও পরিণত হচ্ছে। এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, কেননা ইতিহাস বলে যে দেশ যোগাযোগ পথ নিয়ন্ত্রণ করে সে দেশই ভূরাজনীতি ও অর্থনীতিতে ব্যাপক প্রভাব বিস্তার করতে পারে। সাম্প্রতিক ইরান যুদ্ধ এই বাস্তবতাকে আরও স্পষ্টভাবে তুলে ধরেছে। হরমুজ প্রণালীর অবস্থান এবং এর ওপর ইরানের প্রভাব থাকার কারণে তেহরান যুক্তরাষ্ট্রের মতো পরাশক্তির সামনেও একটি কার্যকর প্রতিরোধ গড়ে তুলতে সক্ষম হয়েছে। অবশ্য কোনো গুরুত্বপূর্ণ যোগাযোগ পথের ওপর প্রভাব বজায় রাখতে সামরিক শক্তিমত্তাও প্রয়োজন হয়। মূলত হরমুজ প্রণালীর কৌশলগত অবস্থান এবং ইরানের সামরিক সক্ষমতা, এই দুয়ের সমন্বয়ই দেশটিকে টিকে থাকতে সহায়তা করেছে। তুরস্কের হাতেও উল্লেখযোগ্য সামরিক সক্ষমতা রয়েছে। সামরিক শক্তির বিচারে তুরস্ক বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় দেশ। এখন এর পাশাপাশি বিশ্ব বাণিজ্যের গুরুত্বপূর্ণ যোগাযোগ পথগুলোর কেন্দ্রবিন্দুতেও পরিণত হচ্ছে তুরস্ক। সাম্প্রতিক বছরগুলোতে এশিয়ার 3টি ভিন্ন প্রান্ত থেকে তুরস্ক হয়ে ইউরোপে পৌঁছানোর নতুন নতুন করিডোর গড়ে তোলার কাজ শুরু হয়েছে। এর একটি হলো পবিত্র নগরী মক্কা থেকে ঐতিহাসিক ইস্তাম্বুল শহর পর্যন্ত হেজাজ রেলপথ পুনরায় নির্মাণের উদ্যোগ। এ বিষয়ে গত 9 জুন সৌদি আরব এবং তুরস্কের মধ্যে দুটি পৃথক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এই রেলপথ সৌদি আরবের মক্কা থেকে জর্ডান ও সিরিয়া হয়ে তুরস্কের ইস্তাম্বুলকে সংযুক্ত করবে, অতঃপর ইস্তাম্বুল থেকে তা ইউরোপে প্রবেশ করবে। এছাড়া এই হেজাজ রেলপথকে ওমান ও ভারত মহাসাগর পর্যন্ত সম্প্রসারিত করার পরিকল্পনাও রয়েছে। এই প্রকল্প বাস্তবায়িত হলে মধ্যপ্রাচ্য থেকে ইউরোপে পৌঁছানোর পথের দূরত্ব ও সময় উল্লেখযোগ্যভাবে কমে আসবে। বর্তমানে মধ্যপ্রাচ্য থেকে ইউরোপে পণ্য পরিবহনের প্রধান পথ হল সমুদ্রপথ। এই রুটে হরমুজ প্রণালী ওমান সাগর, এডেন উপসাগর, বাবেল মানদেব প্রণালী, লোহিত সাগর, সুয়েজ খাল এবং পূর্ব ভূমধ্য সাগর অতিক্রম করতে হয়। হেজাজ রেলওয়ে চালু হলে এই দীর্ঘ সমুদ্রপথের উপর নির্ভরতা অনেকটাই কমে আসবে, কেননা এর মাধ্যমে উপসাগরীয় অঞ্চল থেকে তুরস্কের ইস্তাম্বুল হয়ে ইউরোপে পৌঁছানোর একটি স্বল্প দূরত্বের বিকল্প পথ প্রতিষ্ঠিত হবে। এমন পরিস্থিতিতে তুরস্ক উপসাগরীয় অঞ্চল ও ইউরোপের মধ্যকার একটি গুরুত্বপূর্ণ ট্রানজিট কেন্দ্রে পরিণত হবে। এতে দেশটি একটি রেলভিত্তিক লজিস্টিক্স ঘাঁটিতে রূপ নেবে। একই সঙ্গে জ্বালানি ও বাণিজ্য করিডোরের মিলনস্থল হিসাবেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এই হেজাজ রেলওয়ে প্রকল্প আগামী 3 থেকে 4 বছরের মধ্যে চালু করার পরিকল্পনা করা হয়েছে। ইতিমধ্যে সৌদি আরব থেকে জর্ডান সীমান্ত পর্যন্ত রেল লাইন প্রস্তুত রয়েছে। অন্যদিকে তুরস্কের অংশে সিরিয়া সীমান্ত পর্যন্ত রেল সংযোগও সম্পন্ন হয়েছে। ফলে এখন শুধুমাত্র অবশিষ্ট রয়ে গেছে সিরিয়া ও জর্ডানের মধ্যবর্তী প্রায় 400 কিলোমিটার অংশ। এই অংশ নির্মিত হলেই হেজাজ রেলওয়ে চালুর পথ উন্মুক্ত হবে। এদিকে এই হেজাজ রেলওয়ে প্রকল্পের সমান্তরালে একটি স্থলভিত্তিক ফাইবার অপটিক নেটওয়ার্ক গড়ে তোলারও পরিকল্পনা করা হয়েছে। বর্তমানে লোহিত সাগরের তলদেশ দিয়ে প্রায় 17টি আন্তর্জাতিক ফাইবার অপটিক কেবল নেটওয়ার্ক অতিক্রম করেছে। এশিয়া ও ইউরোপের মধ্যকার প্রায় 90% ডেটা ট্রাফিক এসব কেবলের মাধ্যমেই পরিচালিত হয়। কিন্তু সাম্প্রতিক বছরগুলোর আঞ্চলিক সংঘাত ও যুদ্ধবিগ্রহ সমুদ্রতলের এই কেবল নেটওয়ার্কের নিরাপত্তাকে ঝুঁকিপূর্ণ করে তুলেছে। এ কারণেই হেজাজ রেলওয়ের সমান্তরালে স্থলভিত্তিক ফাইবার অপটিক নেটওয়ার্ক গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। এর ফলে হেজাজ রেলওয়ে শুধু পণ্য ও মানুষ চলাচলের পথই হবে না, বরং এশিয়া ও ইউরোপের মধ্যে তথ্য প্রবাহেরও একটি গুরুত্বপূর্ণ করিডোরে পরিণত হবে। বস্তুত আধুনিক যুগে যোগাযোগ করিডোর শুধু পণ্য ও জ্বালানি পরিবহনের মধ্যেই সীমাবদ্ধ নেই, এটি এখন তথ্য প্রবাহের জন্য সমান গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তুরস্ক কেন্দ্রিক দ্বিতীয় করিডোর হলো ইরাকের ডেভেলপমেন্ট রোড প্রজেক্ট। এই করিডোরের দৈর্ঘ্য প্রায় 1200 কিলোমিটার। এটি দক্ষিণ ইরাকের পারস্য উপসাগরীয় উপকূল থেকে শুরু হয়ে উত্তর ইরাক হয়ে তুরস্কের সীমান্ত পর্যন্ত বিস্তৃত হবে। এর মাঝপথে কোনো তৃতীয় দেশের সীমান্ত নেই, অর্থাৎ এটি ইরাক থেকে সরাসরি তুরস্কের সঙ্গে সংযুক্ত হবে। ইরাক কয়েক বছর আগে থেকেই পারস্য উপসাগর উপকূলে উম্মে কাসর বন্দর পরিচালনা করছে। সেখানে আল বাসরা এবং
খোর আল আমায়া ভাসমান তেল টার্মিনাল অবস্থিত। তবে এখন ইরাক বিশ্ব বাণিজ্যে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করার পরিকল্পনা নিয়েছে। এজন্য দেশটি পারস্য উপসাগরের আল ফাউ উপদ্বীপে $2.5 বিলিয়ন বেশি ব্যয়ে আল ফাউ গ্র্যান্ড পোর্ট নির্মাণ করছে। এই আল ফাউ গ্র্যান্ড পোর্টকে কেন্দ্র করেই ইরাক ও তুরস্ক যৌথভাবে 1200 কিলোমিটার দীর্ঘ ওই ডেভেলপমেন্ট রোড করিডোর নির্মাণ করছে। এটি ইরাকের সর্বদক্ষিণ প্রান্তের আল ফাউ বন্দর থেকে শুরু হয়ে বসরা, বাগদাদ ও মসুল সহ 15টি গুরুত্বপূর্ণ প্রদেশ অতিক্রম করে উত্তর সীমান্তে অবস্থিত তুরস্কের ওভাইকয় ট্রানজিট পয়েন্টে পৌঁছাবে। অতঃপর সেখান থেকে এটি তুরস্কের ভূমধ্য সাগরীয় গভীর সমুদ্র বন্দর মেরসিনের সঙ্গে যুক্ত হবে। এই করিডোরে উচ্চগতির দ্বিমুখী বৈদ্যুতিক রেলপথ এবং সড়কপথের আধুনিক মাল্টিলেন এক্সপ্রেসওয়ে নির্মাণ করা হবে। এর মোট ব্যয় ধরা হয়েছে প্রায় $17 বিলিয়ন। প্রকল্পটি 2050 সালের মধ্যে 3 ধাপে সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে। এর প্রথম ধাপ 2028 সালে চালু হওয়ার কথা। এই মেগা প্রকল্পের অর্থায়নে ইরাক, তুরস্ক, কাতার ও সংযুক্ত আরব আমিরাত যুক্ত হয়েছে। এ নিয়ে 2024 সালে 4 দেশের মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়। আর এর নিরাপত্তা নিশ্চিত করতে 2024 সালের আগস্টে ইরাক ও তুরস্ক একটি গুরুত্বপূর্ণ সামরিক ও নিরাপত্তা সহযোগিতা চুক্তি স্বাক্ষর করে। এই চুক্তির উদ্দেশ্য হল পিকেকে বা আইএসের মতো সশস্ত্র গোষ্ঠীর সম্ভাব্য হামলা থেকে করিডোরটিকে সুরক্ষিত রাখা। চুক্তির আওতায় বাগদাদে একটি জয়েন্ট সিকিউরিটি কোঅর্ডিনেশন সেন্টার প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতিমধ্যেই তুর্কি সশস্ত্র বাহিনী এই করিডোরের নিরাপত্তায় নিয়োজিত ইরাকি বাহিনীকে গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং যুদ্ধ কৌশল বিষয়ে প্রশিক্ষণ দিচ্ছে। অর্থনৈতিক ও ভূরাজনৈতিক দিক থেকে ইরাক ভিত্তিক এই ডেভেলপমেন্ট রোড প্রকল্পের আরেকটি গুরুত্ব হল ভবিষ্যতে এর সঙ্গে সৌদি আরব এবং অন্যান্য উপসাগরীয় দেশও যুক্ত হবে। ফলে এটি শুধু ইরাক ও তুরস্কের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, বরং ইরাক ও সৌদি আরবের অভ্যন্তরীণ রেল নেটওয়ার্কের সঙ্গে সংযুক্ত হয়ে হেজাজ রেলওয়ে প্রকল্পেরও অংশ হয়ে উঠবে। মূলত এটিকে সৌদি আরবের প্রস্তাবিত ল্যান্ড ব্রিজ রেল প্রকল্প এবং 2000 কিলোমিটারেরও বেশি দীর্ঘ উপসাগরীয় রেলওয়ে গ্রিডের সঙ্গে সংযুক্ত করার বিষয়েও আলোচনা চলছে। এই সংযোগ সম্পন্ন হলে সৌদি আরব সহ সমগ্র আরব উপদ্বীপের পণ্য লোহিত সাগর কিংবা হরমুজ প্রণালীর মতো ঝুঁকিপূর্ণ সামুদ্রিক পথ এড়িয়ে সরাসরি ইরাকের ডেভেলপমেন্ট রোড হয়ে তুরস্কের মাধ্যমে ইউরোপে পৌঁছাতে পারবে। বস্তুত ডেভেলপমেন্ট রোড প্রকল্পের মাধ্যমে ইরাক থেকে আসা পণ্যবাহী ট্রেন ও লরিগুলো যখন তুরস্কের মেরসিন বন্দরে পৌঁছাবে তখন তা বিশ্ব বাণিজ্যের প্রচলিত সমীকরণে বড় পরিবর্তন আনবে। বিশেষ করে এটি সুয়েজ খালের রুটের তুলনায় পরিবহন সময় 15 দিন পর্যন্ত কমিয়ে আনতে সক্ষম হবে। একই সঙ্গে সুয়েজ খালের চিরচেনা ট্রাফিক জটলারও একটি কার্যকর বিকল্প তৈরি করবে। তুরস্ক কেন্দ্রিক তৃতীয় প্রকল্পটি হল ককেশাস অঞ্চলের জাঙ্গেজুর করিডোর। তুরস্কের সঙ্গে আজারবাইজানের নাকচিভান অঞ্চলের স্থল সীমান্ত রয়েছে, কিন্তু নাকচিভান অঞ্চলটি আজারবাইজানের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন, কারণ এই দুটির মাঝখানে আর্মেনিয়া অবস্থিত। ফলে তুরস্ক কিংবা নাকচিভান কেউই সরাসরি আজারবাইজানের মূল ভূখণ্ডে পৌঁছাতে পারে না। এই সমস্যা দূর করতেই জাঙ্গেজুর করিডোর নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এতে আর্মেনিয়ার মধ্য দিয়ে 43 কিলোমিটার দীর্ঘ করিডোরের মাধ্যমে নাকচিভান ও আজারবাইজানের মূল ভূখণ্ডকে সংযুক্ত করা হবে। এর ফলে নাকচিভানের পাশাপাশি তুরস্কের সঙ্গেও আজারবাইজানের মূল ভূখণ্ডের সরাসরি স্থল যোগাযোগ প্রতিষ্ঠিত হবে। এই জাঙ্গেজুর করিডোরটি মূলত মধ্য এশিয়া থেকে ইউরোপকে সংযুক্তকারী মিডল করিডোরের সম্প্রসারিত অংশ। এই মিডল করিডোর প্রথমে চীন থেকে শুরু হয়ে মধ্য এশিয়ার দেশগুলো ও কাস্পিয়ান সাগর অতিক্রম করে ককেশাস অঞ্চলের আজারবাইজানে পৌঁছেছে। এরপর এটি আজারবাইজান থেকে জর্জিয়া হয়ে তুরস্কে প্রবেশ করে এবং সেখান থেকে ইউরোপে পৌঁছে। এভাবেই মিডল করিডোর এশিয়া ও ইউরোপকে সংযুক্ত করেছে। এখন এই মিডল করিডোরের সম্প্রসারিত অংশ হিসাবে জাঙ্গেজুর করিডোর আজারবাইজান থেকে আর্মেনিয়া হয়ে তুরস্ক পর্যন্ত একটি নতুন রুটকে যুক্ত করবে। এতে পণ্য পরিবহনের নতুন দ্বার উন্মোচিত হবে, যা বাণিজ্যিক যোগাযোগকে আরও সহজ, দ্রুত ও কার্যকর করে তুলবে। উল্লেখ্য, এই জাঙ্গেজুর রুট অতীতেও চালু ছিল, কিন্তু 1990-এর দশকে আর্মেনিয়া আজারবাইজান সংঘাত শুরু হওয়ার পর এটি বন্ধ
হয়ে যায়। 2020 সালের নাগোর্নো কারাবাখ যুদ্ধে আর্মেনিয়ার পরাজয়ের পর এই করিডোর পুনরায় চালুর বিষয়টি গুরুত্ব পেতে শুরু করে। পরবর্তীতে 2025 সালের আগস্টে আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে শান্তি চুক্তি সম্পন্ন হওয়ার পর করিডোরটি আধুনিক রূপে পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। সব মিলিয়ে হেজাজ রেলওয়ে প্রকল্প, ইরাকের ডেভেলপমেন্ট রোড প্রজেক্ট এবং ককেশাসের জাঙ্গেজুর করিডোর, এই তিনটি বৃহৎ যোগাযোগ অবকাঠামো প্রকল্প বাস্তবায়িত হলে তুরস্ক দ্রুতই মধ্য এশিয়া, ককেশাস, মধ্যপ্রাচ্য এবং ইউরোপের মধ্যে সংযোগকারী একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসাবে আত্মপ্রকাশ করবে। এ কারণেই বিশ্লেষকরা বলছেন তুরস্ক গ্লোবাল ট্রানজিট সিস্টেমের অন্যতম কেন্দ্রীয় শক্তি হিসাবে আবির্ভূত হতে চলেছে। আর এর ফলে দেশটি শুধু পণ্য পরিবহনের কেন্দ্রই হবে না, বরং আঞ্চলিক ও বৈশ্বিক ভূরাজনীতিতেও তার প্রভাব উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। বস্তুত এসব নির্মাণাধীন প্রকল্পের বাইরেও তুরস্ক বহু বছর ধরেই এশিয়া ও ইউরোপের মধ্যে জ্বালানি পরিবহনের অন্যতম প্রধান ট্রানজিট কেন্দ্র হিসাবে ভূমিকা পালন করছে। রাশিয়া থেকে আসা তুর্ক স্ট্রিম গ্যাস পাইপলাইনের মাধ্যমে তুরস্ক ইউরোপে জ্বালানি সরবরাহের গুরুত্বপূর্ণ ট্রানজিটে পরিণত হয়েছে। একইভাবে বাকু, তিবলিসি, জেইহান তেল পাইপলাইন এবং টানাব গ্যাস পাইপলাইনের মাধ্যমে আজারবাইজানের জ্বালানি সম্পদও তুরস্ক হয়ে ইউরোপে প্রবেশ করছে। এছাড়াও 2017 সালে বাকু তিবলিসি কার্স রেলপথ চালু হয়েছে। এটি আজারবাইজান, জর্জিয়া ও তুরস্ককে সরাসরি যুক্ত করেছে। এই রেলপথ বর্তমানে মিডল করিডোরের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হিসাবে কাজ করছে এবং চীন থেকে ইউরোপমুখী পণ্য পরিবহনের বিকল্প রুট হিসাবে গুরুত্ব অর্জন করেছে। অর্থাৎ তুরস্ক শুধু নতুন করিডোর নির্মাণ করছে না, বরং জ্বালানি, রেল, সড়ক, বন্দর এবং তথ্য প্রবাহ এসব কিছুকে একত্রিত করে ধীরে ধীরে ইউরোপ ও এশিয়ার অন্যতম প্রধান যোগাযোগ কেন্দ্র হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করছে।